এই যে গ্রাফিক ডিজাইন যেটি আছে সে সম্পর্কে আর কি ফান্ডামেন্টাল যেগুলো বিষয় আছে সেগুলো আমরা সম্পর্কে ধারণা নিব আমরা। আচ্ছা, শুরুতেই আমরা যদি গ্রাফিক ডিজাইনের কথা বলি, তো এখানে গ্রাফিক ডিজাইন বলতে আসলে কি বোঝায়, তাই তো? গ্রাফিক ডিজাইন এটি হচ্ছে দুটি শব্দে আহ, বিভক্ত। একটি হলো গ্রাফিক এবং অন্যটি হচ্ছে ডিজাইন। তো এখানে গ্রাফিক ডিজাইন বলতে মূলত সৃষ্টিশীল ও চোখে দেখা যায় এমন কমিউনিকেশন মেথড এবং তার মাধ্যমে কোনো তথ্য বা মেসেজ বা আইডিয়া কারো কাছে উপস্থাপন করা। অর্থাৎ আমি আমার সৃষ্টিশীল মনে আমি যেটা চিন্তা করতেছি এবং সেটিতে আমি রং মিশিয়ে বা হচ্ছে সেটি আমি ডিজাইন করে অন্য একটা অন্য কোনো আইডিয়া অন্য কোনো মানুষের কাছে উপস্থাপন করছি, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইনের মূল মন্ত্র। গ্রাফিক ডিজাইন আসলে দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে ভেক্টর গ্রাফিক এবং অপরটি হচ্ছে রাস্টার গ্রাফিক। এখন ভেক্টর গ্রাফিক হলো, অনেক সময় দেখা যায় যে আমরা কোন একটি ছবি যখন জুম করি, তো ঠিক সেই সময়ে আহ, ছবিটা ফেটে যায় না। মানে আমরা জুম করতে থাকি কিন্তু ক্লিয়ারিটি আমরা দেখতে পাই, যার কারণে এটাকে বলা হচ্ছে ভেক্টর গ্রাফিক। এবং এই যে আপনারা যে দেখতেছেন যে আমার মাউস যেখানে আছে, এআই, ইপিএস, সিজিএম, পিডিএফ, এস ভিজি, সিডিআর, তো এগুলো হলো ভেক্টর গ্রাফিকের ফাইল এক্সটেনশনের নাম। অর্থাৎ আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করি তখন এটিকে বলা হয় ভেক্টর গ্রাফিক। এবং রেস্টার গ্রাফিক যেটি আছে এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপে যখন আমরা ডিজাইন করে থাকি তখন এটাকে রেস্টার গ্রাফিক বলা হয়। অর্থাৎ আমরা যে মোবাইলে যে বিভিন্ন ছবি দেখতে পাই, মিডিয়াতে যেসব ছবি দেখতে পাই, যেমন হচ্ছে জেপেইজি, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ছবির ফাইল এক্সটেনশনের নাম এবং এটাকে বলা হয় রেস্টার গ্রাফিক। এটির যেটি ফাইল এক্সটেনশন হয় সেটি হচ্ছে বিএমপি, টিটিএফ, পিসিএক্স, জিআইএফ, পিএনজি, জেপিইজি। এসব ফাইল এক্সটেনশনকে বলা হয় রাস্টার গ্রাফিক। আচ্ছা, রাস্টার গ্রাফিক এবং ভেক্টর গ্রাফিকের মধ্যে তুলনা হলো, ভেক্টর গ্রাফিক্স যখন আমরা করি তখন আমাদেরকে ব্যবহার করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা যখন একটা কোনো কিছু অঙ্কন করি, সেটি হতে পারে হচ্ছে কোন একটি একটা ফেলবো না একটা ফেলবো। যদি কোনো কিছু জায়গায় আপনার কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন একটা চিত্র অঙ্কন করার ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন কোন একটা চিত্র অঙ্কন করি, যখন আমরা কাজ করি তখন আমরা যখন সেটি জুম করি, তাও আমাদের কোনো পিক্সেল দেখা যায় না ওইভাবে, কিন্তু আমাদের জুম লেভেল এবং রেজলিউশন লেভেলটা হাই থাকে। এখান থেকে একটা সাইকোলজি টেস্টের মতো আছে যে আমরা যে এই গ্রাফিক ডিজাইনটা কেন করব বা হচ্ছে কিভাবে আমাদেরকে শেখা উচিত। যেমন 1 নাম্বার চিত্রে যেটি আছে যে আমরা একটা দেখতেছি একটা বক্সের ভেতরে বার্গার দেখা যাচ্ছে, আবার 2 নাম্বার চিত্রে যেটা দেখা যাচ্ছে যে একটি মক আপ ডিজাইন যার ভেতরে বার্গার আছে এবং সেটি ডিজাইন করা আছে এবং হচ্ছে সেটি দিয়ে মুড়িয়ে সেটা প্যাকেট করা আছে। তো সাইকোলজিক্যাল ভাবে ডিজাইনের মাধ্যমে আমরা এই 2 নাম্বার যে ডিজাইনটা আছে এটাই আমরা চুজ। গ্রাফিক ডিজাইনের সবচেয়ে বড় একটি ফান্ডামেন্টাল হলো
কালার। তো এই ডিজাইনের ক্ষেত্রে কালার কোথায় কোন ভাবে ব্যবহার করা হবে সেটার কালার মোড হচ্ছে চার প্রকারের। একটা হচ্ছে আপনার RGB, অর্থাৎ রেড, গ্রিন এবং ব্লু। এটি ব্যবহার করা হয়ে থাকে ডিজিটাল বা ওয়েবের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যখন কোন একটা ডিজাইন, যেমন ফ্লেয়ার ডিজাইন বা হচ্ছে ব্যানার ডিজাইন, কখনো যখন আমরা ওয়েবে সেটি পাবলিশ করব, তখন আমাদেরকে RGB কালার মোডটা ব্যবহার করতে হয়। আর আমরা যখন কোনো প্রিন্টের ক্ষেত্রে, যখন আমরা কোনো একটা ডিজাইন করব, তখন আমাদেরকে CMYK কে ব্যবহার করতে হয়। এই CMYK টা হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং কিস্টোন। আর যখন আমরা কোনো একটা অফসেট প্রিন্ট করে থাকবো, ঠিক তখন আমরা হচ্ছে এই যে PMS, এই PMS যেটি দেখা যাচ্ছে প্যান্টন কালার, তো তখন আমরা এই কালার মোডটা ব্যবহার করব। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা ছবির শেড কালার দেখা যায়, ধূসর কালার দেখা যায়, তখন আমরা ব্যবহার করে থাকবো হচ্ছে গ্রে স্কেল। এই গ্রে স্কেলটা কিরকম? সাদা থেকে কালোর দিকে যাওয়া। অর্থাৎ আমরা যখন কোন একটা ডিজাইন করি, তখন দেখা যায় যে হচ্ছে সাদা কালো দেখা যায়, কিন্তু এটা কি আসলে সাদা কালো? ওই রকম নয়। এই গ্রে স্কেল হচ্ছে কোন একটা ছবির বা চিত্রের সাদা অংশ থেকে শ্যাডো বা হাইলাইট পড়তে পড়তে কালোর দিকে যাওয়া, এটাকেই গ্রে স্কেল বলা হয়। এবং আমরা অনেক সময় দেখি যে হচ্ছে কোন একটা ডিজাইন চোখে দেখতে খুব ভালো দেখা যাচ্ছে, মানে কালার কম্বিনেশন খুব ভালো দেখা যাচ্ছে। আবার হচ্ছে কোন একটা ওয়েবে যখন আমরা একটা কোনো ডিজাইন দেখি, কোনো ফ্লায়ার ডিজাইন দেখি, কোনো ব্যানার দেখি, বা কোনো বিজনেস কার্ড দেখি, তো দেখতে অনেক সুন্দর লাগে। তো এই ক্ষেত্রে যে কালার মোডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে RGB। এই যে এখানে এখানে যে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে RGB, অর্থাৎ ডিজিটাল এবং ওয়েবসাইটে প্রকাশ করার ক্ষেত্রে এই RGB কালার মোডটা ব্যবহার করা হয়। আবার দেখা যায় আমরা কোন একটা ব্যানার তৈরি করব, বলা হয় যে পেনা বা হচ্ছে ব্যানার আমরা যে তৈরি করে থাকি, আর সেই ক্ষেত্রে যেটি ইউজ করা হয় কালার মোডটা সেটা হচ্ছে CMYK। এবং এই CMYK টা কোথায় ব্যবহার করা হয় বেশি? সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর RGB কালার মোডটা ব্যবহার করা হয়ে থাকে অ্যাডোবি ফটোশপে। কেন ব্যবহার করা হয়? আমরা দেখি যে এই RGBটা অ্যাডোবি ফটোশপে ব্যবহার করা হয়, এবং কালার কালার কম্বিনেশন, ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন, অর্থাৎ রাস্টার গ্রাফিকের ক্ষেত্রে আমরা এই RGB কালার মোডটা ব্যবহার করে থাকি। আর এই যে CMYK যেটি আছে, এটি হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্রিন্ট প্রিন্ট মোডের ক্ষেত্রে আমরা এই CMYK ব্যবহার করে থাকি। আবার অফসেট প্রিন্টের ক্ষেত্রে আমরা PMS, অর্থাৎ প্যান্টন কালার। এই অফসেট প্রিন্টটা কি রকম? আমরা অনেক সময় দেখি যে কোনো একটা, যখন আমরা কোনো একটা কি অ্যাপ্লিকেশন তৈরি করি বা হচ্ছে কোনো কোনো ডিজাইন তৈরি করি, সেটা হচ্ছে যখন আমাদের অফসেট পেপারে চলে আসে, A4 সাইজের পেপারে চলে আসে, তখন আমরা সেটি এই যে প্যান্টন কালার সেটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই যে গ্রাফিক ডিজাইন যে বলা হয়, এই গ্রাফিক ডিজাইন মূলত চার ধরনের উপাদান নিয়ে গঠিত। সেটি হচ্ছে টেক্সট, একটা হচ্ছে শেপ, আর একটা হচ্ছে ইমেজ, আর একটা হচ্ছে রং। অর্থাৎ আমাদের এই গ্রাফিক ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফি থাকে, আবার শেপ থাকে, আবার হচ্ছে এটার সাথে ইমেজ থাকে। আবার এই যে তিনটার কম্বিনেশনে যখন আমরা রং দিয়ে কোনো একটা ডিজাইন করি, তখন সবগুলো মিলে আমাদের গ্রাফিক্যাল ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন বলা হয়। অর্থাৎ এই টেক্সটটা কি জিনিস? অনেক সময় দেখা যায় কোন একটা ছবির সাথে আমরা একটা কম্বিনেটেড একটা ফন্ট দিয়ে আমরা টেক্সট অ্যাড করে থাকি। এবং আবার শেপটাকে কি বলে? আমরা দেখি যে কোনো একটা ধরেন যে কোনো একটা চিত্র আঁকার জন্য আমরা যে শেপ টুলটা ব্যবহার করি, যেমন হচ্ছে রেক্টেঙ্গল, রেক্টেঙ্গুলার আছে, আবার হচ্ছে আপনার বর্গ আছে, তারপর হচ্ছে আয়তক্ষেত্র থেকে শুরু করে যেগুলো আমাদের শেপগুলো আছে, যেমন ডিম্বাকৃতি আছে। তো এই সব ধরনের যে শেপগুলো আমরা ব্যবহার করে থাকি, এই শেপগুলো এই গ্রাফিক ডিজাইনের একটা অংশ। আবার এই ইমেজগুলো কি? আমরা হচ্ছে টেক্সট, শেপ, আবার ইমেজ সবগুলো কম্বিনেশন করে যেটা আবার তৈরি করি, সেটা আবার রং দিয়ে আবার সেটা কারুকাজ ফুটিয়ে তুলি। এই চারটি উপাদানই আমাদের মেইন উপাদান হচ্ছে গ্রাফিক ডিজাইনের। আচ্ছা, এই যে আমরা গ্রাফিক ডিজাইন গুলো করে থাকি, এটার দুই প্রকার ক্ষেত্র আছে। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, আর একটি হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এই প্রিন্ট মিডিয়াটা আবার কি জিনিস? আমরা যে অনেক সময় দেখি যে নিউজ পেপার দেখে থাকি, আবার হচ্ছে আমরা অনেক সময় ম্যাগাজিন দেখে থাকি, আমরা অনেক সময় বই দেখি, যে আমরা আমরা যে বইগুলো পড়ি, সেই বই, আবার আবার হচ্ছে আপনার যে হচ্ছে এই বিলবোর্ডে যে আমরা যেগুলো দেখি, আর পোস্টার ডিজাইনে দেখি, আর ফ্লায়ার ডিজাইনে দেখি, আবার ক্যাটালগ দেখি বা কুপন দেখি। তো এই সবগুলো যে, কম্পিউটার টেপসে আপনারা একটু মিউট করবেন।
আমরা যে এই প্রিন্ট মিডিয়াতে যেগুলো দেখি যে গ্রাফিক ডিজাইন আসলে দুই প্রকার ক্ষেত্র নিয়ে করা হয়ে থাকে, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এই প্রিন্ট মিডিয়ার মধ্যে তো আমি একটু আগে বললাম যে নিউজ পেপার, ম্যাগাজিন, বই, তারপর হচ্ছে বিলবোর্ড, পোস্টার, ফ্লেয়ার, এগুলোর ক্ষেত্রে আমরা গ্রাফিক ডিজাইন ইউজ করে থাকি। আবার ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে যেগুলো পোস্ট করে থাকি, যেমন ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আবার থ্রেডস আছে, তারপর ফেসবুক আছে। এছাড়াও যেগুলো সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোতে আমরা যেগুলো ছবি প্রকাশ করে থাকি, সেই ছবিগুলোকে বলা হয়ে থাকে, ছবি প্রকাশক জায়গাগুলোতে বলা থাকে ইলেকট্রনিক মিডিয়া। আর এই প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমাদের বেশি রেজুলেশন প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? আমরা যখন কোনো একটা ডিজাইন করি এবং সেটি যখন আমরা প্রিন্ট করি, তো ঠিক সেই সময় আমাদের উচ্চতা এবং হচ্ছে প্রস্থ প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক বিশাল হয়। এবং এই ক্ষেত্রে আমাদের বেশি রেজুলেশন প্রয়োজন হয়। এবং এই বেশি রেজুলেশন তখনই প্রয়োজন হয় তখন, কেন প্রয়োজন হয় সেটা হচ্ছে একটাই কারণ, হচ্ছে আমাদের পিক্সেলের হাই ডেফিনেশন লাগে। আর ইলেকট্রনিক মিডিয়াতে যখন আমরা প্রকাশ করতেছি, তো ঠিক এই সময়ে আমাদের বেশি রেজুলেশনের অতটা প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ আমাদের তখন পিক্সেলের অতটা বেশি ইউজ হয় না। এবং এই পিক্সেলটার প্রয়োজনীয়তা কম বলে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়াতে অতটা বেশি বেশি রেজুলেশনের প্রয়োজন হয় না। আর এই প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেটি আছে, যে প্রিন্ট মিডিয়াতে আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করে থাকি, এবং ইলেকট্রনিক মিডিয়াতে যেসব প্রকাশ করা হয় সেগুলো সেগুলো আমরা অ্যাডোবি ফটোশপে ইউজ করে থাকি। আচ্ছা, এখন এই যে রেজুলেশন আসলে কাকে বলে? গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রেজুলেশন। আর এই রেজুলেশন বলতে বোঝায় একটি স্ক্রিনে কতগুলো পিক্সেল আছে, এই পিক্সেলের যে সংখ্যাগুলোকেই মূলত সবগুলো একসাথে বলা হয়ে থাকে রেজুলেশন। আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো একটা ডিসপ্লে, যেমন আমরা কোনো টিভি বা হচ্ছে কোনো কম্পিউটারের মনিটর বা কোনো মোবাইল, তো এর যে ডিসপ্লে কোয়ালিটি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে 1920 × 1080, অর্থাৎ ফুল এইচডি। আবার আমরা দেখি যে 4K, 2K, 8K, 3840 × 2160, এটাকে বলা হয় 4K। অর্থাৎ আমাদের যদি পিক্সেল যত বেশি হবে, আমরা তত বেশি স্পষ্ট কোনো একটি ছবি দেখতে পাবো। এবং এই পিক্সেল যখন আমাদের অতিরিক্ত হয় বা অনেক বেশি হয়, তখন আমরা যেটি চোখে দেখি সেটি হতে পারে কোনো টেলিভিশনে দেখতে পারি আমরা, আমরা কোনো মোবাইলে কোনো একটা চিত্র দেখতে পারি, অথবা কোনো একটি ডিজিটাল ব্যানার যেগুলো থাকে সেগুলোতে আমরা দেখতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের বিষয়, যে রেজুলেশন। আর পিক্সেল হচ্ছে একটা ইঞ্চিতে কতগুলো ডট পিক্সেল থাকে। অর্থাৎ রেজুলেশনের মেইন থিম হচ্ছে প্রতি ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকে সেগুলোকে রেজুলেশন বলা হয়। আপনি যে এখানে দেখবেন যে একটা টেলিভিশনের মতো আছে, এবং এটাতে বলা আছে যে ওয়াইড 1920 পিক্সেল, আবার এখানে আছে হচ্ছে হাইট 1080 পিক্সেল। আর এবং এখানে পিক্সেল সংখ্যা কত আছে? 2,73,600। এতগুলো পিক্সেল নিয়ে আসলে এই যে ফুল এইচডি ডিসপ্লেটা তৈরি হয়েছে। এখন আসা যাক যে পিক্সেলের মানে কি। পিক্সেল হলো ডিজিটাল ছবির সবচেয়ে ছোট একক বা ইউনিট। এটি একটি ডট বা বিন্দু যা একসাথে মিলে একটি পূর্ণ ছবি তৈরি করে। একটি ডিজিটাল স্ক্রিন বা ছবি অনেকগুলো ছোট ছোট পিক্সেল দিয়ে তৈরি। প্রতিটি পিক্সেল একটি নির্দিষ্ট রং ধারণ করে, আর হাজার হাজার পিক্সেল একসাথে হয়ে একটি পূর্ণ ছবি বা ভিডিও তৈরি করে। আপনারা দেখে থাকবেন কোন একটা ছবিকে যখন অতিরিক্ত জুম করা হয়, তখন শেষের দিকে গিয়ে একটা বর্গাকৃতির মতো এক প্রকার শুধুমাত্র কালার দেখা যায়, এবং এই ছোট অংশকেই বলা হয় পিক্সেল। আর যখন অনেকগুলো পিক্সেল, এই ছোট ছোট অংশ অনেকগুলো পিক্সেল একসাথে ধরে যখন আমরা কোন একটা ছবি আঁকি বা কোন একটা ছবি ডিজাইন করি বা ছবি একটা মেক করি, তখন পুরোটা মিলে পূর্ণাঙ্গ একটা ছবিতে রূপান্তর হয়। আর যখন আমরা জুম করে থাকি, তখন শেষ পর্যায়ে গিয়ে যখন আমরা একটা বর্গাকৃতির মতো যে কোনো একটা কালার কোড দেখি, সেটাকে শুধুমাত্র একটি মাত্র পিক্সেল বলা হয়। আচ্ছা, এই গ্রাফিক্স ডিজাইন যে কোর্স আছে, এটাতে ব্যবহৃত হয় মোট তিনটি সফটওয়্যার। একটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, একটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং অন্যটি হলো অ্যাডোবি ইনডিজাইন। আচ্ছা, এই অ্যাডোবি ফটোশপ দিয়ে কি করা হয়? এই অ্যাডোবি ফটোশপ দিয়ে ফটো এডিটিং করা হয়, অনেক সময় ফ্লেয়ার ডিজাইন করা হয়, বিজনেস কার্ড মেক করা হয়, ফটো ম্যানিপুলেশন করা হয়,
ছবি রিটাচ করা হয়। এছাড়াও ছবি বিষয়ক যেগুলো রাস্টার ভেক্টর রাস্টার ডিজাইনগুলো আছে, সেগুলো আমরা এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করে থাকি। আর এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যেটি করা হয় সেটি হচ্ছে কোনো একটি, আমরা অনেক সময় দেখি যে কোনো একটা স্কেচ করি আমরা, বা ছবি অঙ্কন করি। এই ছবি অঙ্কন করার মাধ্যমে আমরা কিন্তু ওটার পিক্সেল, যেটা বলে যে পিক্সেলের বিষয়টা, যে রেজুলেশনের বিষয়টা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আমরা কোনো কিছু অঙ্কন করি বা স্কেচ করি, তখন কিন্তু আমাদের পিক্সেলটা ভেঙে যায় না। তখন আমরা যতই জুম করি না কেন, ওটি ততই রেজুলেশন আরো বৃদ্ধি পায়, এবং হচ্ছে কোনো প্রকার ফেটেও যায় না। এবং এক্ষেত্রে যখন আমাদের হাই রেজুলেশনের কোনো প্রিন্ট মিডিয়ার কাজ করতে হয়, তখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ করে থাকি। আবার অ্যাডোবি ইনডিজাইন আপনারা দেখে থাকবেন যে অনেক সময় আমরা ক্যাটালগ গুলো আমাদের বাজারে দেখা যায়, ক্যাটালগ, তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে কি বলে, স্পোর্টস এর আপনার হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে আম, এছাড়াও আরো যেগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার কাজগুলো থাকে, সেসব সবকিছুই আমরা অ্যাডোবি ইনডিজাইনের মাধ্যমে করে থাকি। আচ্ছা, এই অ্যাডোবি ফটোশপ আপনারা কই পাবেন? এই অ্যাডোবি ফটোশপ পাবেন আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে। এখন বাজারে অরিজিনাল যেটি লাইসেন্স কোড সহ অ্যাডোবি ফটোশপ পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ক্র্যাক ভার্সন পাওয়া যায়, এবং তার মাধ্যমে আপনারা এই অ্যাডোবি ফটোশপের বিভিন্ন আহ, বছরের ভার্সন আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি একটু পর যেটি দেখাবো সেটি আমি 2025 সালের ভার্সনটা আমি করে দেখাবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম, আপনারা বিভিন্ন ভার্সনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সন আপনার বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে ছোট করে একটু ফটোশপের কিছু ফান্ডামেন্টাল গুলো দেখাই, যে আসলে কিভাবে কাজ করতে হয়। এটি হলো আমার সর্বপ্রথম যে ফটোশপে যখন ওপেন করলাম, এটার প্রথম ইন্টারফেস। এখন আমি যদি কোনো একটা কিছু ডিজাইন করতে চাই, অর্থাৎ রিটাচ করতে চাই বা এডিট করতে চাই, তখন আমাকে সর্বপ্রথম নিউ ফাইলে যেতে হবে। আপনার নিউ ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে। এখন দেখেন, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ অ্যাপ্লিকেশনে সর্বপ্রথম দেখা যাচ্ছে যে রিসেন্টের মধ্যে আছে কাস্টম, অর্থাৎ কাস্টম সাইজের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে। এবং এখানে যখন আমরা দেখেন যে ফটো নামের একটা জায়গা আছে, এখানে ক্লিক করছি আমি, তো এখানে ডিফল্ট কিছু ফটোশপের সাইজ দেওয়া আছে, আবার ল্যান্ডস্কেপ দেওয়া আছে, আপনার হচ্ছে পোর্ট্রেট দেওয়া আছে। আবার যখন আমরা প্রিন্ট মিডিয়াতে যখন এটি আপলোড করব, তখন লেটার ভার্সনের জন্য যেটা থাকে, যেমন 8.5 × 11 ইঞ্চের 300 পিক্সেল, তারপর হচ্ছে আপনার A4 সাইজের 210 × 297 মিলিমিটার 300 পিক্সেলের। এবং এখানে দেখেন প্রিসেট ডিটেলস নামের একটা জায়গা আছে। এই প্রিসেট ডিটেলস এর জায়গায় এটা এটা হচ্ছে আমার মূল ফাইল নেম, এবং ওয়াইড এখানে আছে 8.5, অর্থাৎ ওয়াইড হচ্ছে প্রস্থ। আমার প্রস্থতে আমার কতটা পিক্সেল হবে সেটার সংখ্যা আমি এখানে বসাতে পারবো। এবং এখানে হাইট আছে, অর্থাৎ কোন একটি ডিজাইনের যে আমি দৈর্ঘ্য নিব সেটার এখানে সংখ্যা দেওয়া আছে। আর এখানে রেজুলেশন, অর্থাৎ এখানে যে পিক্সেল যেটি আছে, আমার পিক্সেল পার ইঞ্চিতে কতগুলো পিক্সেলের রেজুলেশন থাকবে সেটার সংখ্যা এখানে দেওয়া আছে। আর এখানে কালার মোডটা দেওয়া আছে। আমি শুরুতে বলছিলাম যে 8 জিবি কালার, অর্থাৎ আমি ফটোশপে যখন কাজ করছি তখন এখানে আমার 8 জিবি কালারটা ইউজ করা লাগতেছে, কারণ এটা হচ্ছে আমি ওয়েব মডিউলে আপলোড করব। এবং এখানে দেখা যাচ্ছে 8 বিট, এটা হচ্ছে কালার কোড, অর্থাৎ 8 বিটের কালার কালার কোড। মোবাইল সহ বর্তমানে যতগুলো ডিসপ্লে আছে সবগুলোতে আমরা 8 বিটের কালার কোডগুলো আমরা ইউজ করে থাকি। আবার এখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের ক্ষেত্রে যে আমি কোনো একটি যখন চিত্র নিয়ে কাজ করব, আমাকে সর্বপ্রথম তো আমাকে যখন আমি কোনো আর্ট করি তখন তো আমার একটা আর্টের জন্য একটা কাগজ নিতে হয়। এই ব্যাকগ্রাউন্ডটা আসলে কি কালার হবে, আমরা তো যেগুলো আর্ট করে থাকি সেই ব্যাকগ্রাউন্ড তো মূলত সাদা কালারের হয়ে থাকে, অথবা ধূসর একটু হলুদের মতো হয়ে থাকে। তো এই আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা হচ্ছে হোয়াইট কালার। আর এখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, এগুলো পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখানে একটা এইচডি মডিউলের একটা আমি ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে বুঝতে পারবেন। আমি যখন একটা এইচডি মডিউলের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তখন আমার প্রস্থ হবে আপনার 1080, এবং দৈর্ঘ্য হবে 720। তো আমি এখানে প্রস্থ হচ্ছে আপনার
1080, 1080 নেই, এবং হচ্ছে আমি এখানে 720 উচ্চতা নেই। আপনি আপনারা কি ক্লিয়ার দেখতে পারতেছেন? আপনি কি দেখতে পারতেছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আমি এখানে সর্বপ্রথম পিক্সেলে নিয়ে যাব, কারণ আমি এটা পিক্সেলে ফরম্যাটে করব। ওয়াইড হচ্ছে 1020। আচ্ছা, এখন আমরা ওয়াইড 1080 এবং হাইট 720। আর এখানে দেখেন যে ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। এই ওরিয়েন্টেশনটা কি জিনিস? আমি যে এই 1080 গুণন 720 নিলাম, এটি কিন্তু একটা ল্যান্ডস্কেপ মোড। কিন্তু যখন আমি এখানে ল্যান্ডস্কেপ মোডে আমি ক্লিক করে আসি, যখন আমি এটা পোর্ট্রেটে যাব, তখন শুধুমাত্র আমার একটা রিভার্স বা সোয়াইপ হচ্ছে। দেখেন, আমি যখন এখানে ল্যান্ডস্কেপে নিচ্ছি তখন ওয়াইডটা 1080 গুণন 720, যখন আমি এটা পোর্ট্রেটে নিচ্ছি তখন 720 গুণন 1080। আচ্ছা, এবং আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। আমি একটা ক্রিয়েট ক্রিয়েট করলাম। আমি এখন যে ভার্সনটি ইউজ করতেছি আর ওই ফটোশপ 2025। আচ্ছা, সর্বপ্রথম আমরা যদি কোনো ফটোশপের টুল সম্পর্কে জানতে চাই, আমাদের সর্বপ্রথম আগে বাম সাইডের রিবন গুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রথমে আমি মাউস যেখানে ক্লিক করে ধরে আছি, সেটা হচ্ছে আপনার মুভ টুল। অর্থাৎ আমি কোন একটা যখন লেয়ার ইউজ করব, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আমি যেটাই ইউজ করি না কেন বা যেটাই আমি অঙ্কন করি না কেন, সেটাকে বলা হয় লেয়ার। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একটা আর্ট করার বই বা আর্ট বোর্ড, এবং আমি যখন এর ওপরে কিছু অঙ্কন করব সেটাকে বলা হয় লেয়ার বা স্তর বলা হয়। আচ্ছা, আমি চাচ্ছিলাম এর ওপরে কোন একটা শেপ দিয়ে আমি কিছু অঙ্কন করব। আচ্ছা, তো আমার সর্বপ্রথম আমাকে এর উপরে অঙ্কন করার জন্য আমাকে একটা লেয়ার নিতে হবে। এটা আমার ব্যাকগ্রাউন্ড, এবং এখানে আমাকে একটা লেয়ার নিতে হবে। আর আপনারা লেয়ার এখানে খুঁজে পাবেন এই যে একটু নিচের দিকে, এটাকে বলা হয় লেয়ার। এখানে ক্লিক করলে আপনারা লেয়ার দেখতে পাবেন। আচ্ছা, আমি একটা লেয়ার নিলাম এখানে, এবং আমি চাচ্ছিলাম যে এখানে একটা রেক্টেঙ্গুলার ইউজ করি। নেই। আচ্ছা, এখন আমি এই যে বাম সাইডে মুভ টুল, দেখুন যে মুভ টুল এখানে লেখা আছে। এই মুভ টুলের এখানে আমি যখন ক্লিক করে ধরে আছি, তো দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমার যে লেয়ারটা আছে এটা আমি সরাতে পারছি। অর্থাৎ আমি যে কোনো ধরনের কাজ এই মুভ টুলের মাধ্যমে করতে পাবো। কিভাবে কি করতে পাবো? শুরুতে আমার যে এই ওপরে যে রেক্টেঙ্গুলারটা নেওয়া আছে, এটার ফিল কালার, এটাকে বলা হয় ফিল কালার। পুরোটা নীল যে দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফিল কালার। এবং এটার যে পার্শ্ববর্তী এলাকা, যেমন এই যে এটা দেখেন, এই যে যেটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় আউটলাইন। এটাকে বলা হয় আউটলাইন। এবং এই যে নীল অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় ফিল কালার। আচ্ছা, আমি চাচ্ছি যে এই যে এই রেক্ট্যাঙ্গুলার এটার ফিল কালারটা আমি পরিবর্তন করতে চাচ্ছি। অর্থাৎ আমি এটা নীল থেকে আমি চাচ্ছিলাম যে উম, আপনার অন্য কোনো কালার করতে, অর্থাৎ ইয়েলো কালার করতে চাচ্ছি। কিভাবে এটা করব? তো আমাকে সর্বপ্রথম এর উপরে ক্লিক করতে হবে, এবং ক্লিক করে এই যে এই সাইডে দেখবেন যে একটা, আচ্ছা আমি একটু ইয়ে করে দেখাই। এই সাইডে দেখবেন একটা কালার কম্বিনেশন দেখা যাচ্ছে, যে ব্ল্যাকের সাথে ব্লু। এই ব্ল্যাকটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং এই ব্লুটা হচ্ছে আমার ফিল কালার। যখন আমি এখানে ডাবল ক্লিক করছি, তখন আমি একটা কালার পিকার দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এটা এটা একটু ইয়েলো কালার করব। আচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে এটা একটা ইয়েলো কালার করব। আমি এখন যেহেতু এই ফটোশপ 2025 ইউজ করতেছি, তো এখানে
ফিল কালার এখানে দেখেন যে ইয়েলো কালার হয়ে গেছে, এবং এখানে অপশন একটা থাকে, 2025 ভার্সনে একটা অপশন থাকে যে নিচেই ফিল কালার দেখা যায়, স্ট্রোক দেখা যায়, এবং পিক্সেলের বিষয়গুলো দেখা যায়। তো আমার এই নিচে যেহেতু আছে ফিল কালার, তো আমি চাচ্ছিলাম যে হলুদ থেকে আমি একটা ব্ল্যাকে নিয়ে যাই, তখন আমার ফিল কালারটা চেঞ্জ হচ্ছে। আবার ধরেন এখান থেকে একটা আমি চাচ্ছি যে 8 জিবি থেকে একটা অন্য কালার করব, ধরেন আমি এই কালারটা করলাম, তো এটা আমার ফিল কালারটা ওইভাবে পরিবর্তন হলো। আবার আমি চাচ্ছি যে সিএমওয়াই কে একটা কালার করতে, যেমন আমি গ্রিন করতে পারি। আবার চাচ্ছিলাম যে গ্রে স্কেল থেকে একটা কালার করতে, ধূসর রকমের, তো আমি এখানে ক্লিক করে সেটার পরিবর্তন করতে পারছি। আবার যখন আমি চাচ্ছি যে প্যাস্টেল দিয়ে কোনো একটা কালার করতে, তো প্যাস্টেলের জন্য আমার আলাদা কোনো কালার এখানে থাকবে এবং সেটা আমি ইউজ করতে পারবো। তো আমি চাচ্ছি যে একটু ডার্ক বা ইয়ে কালার করব, তো আমার এখানে ডার্ক অপশনটা আছে, যেমন এটা হচ্ছে আমার ডার্ক কোনো একটা কালার। আবার চাচ্ছি যে আমি একটু কোনো হালকা কালার করব বা একটু লাইট কালারের মতো করব, তো এটা হচ্ছে একটু কালার। আবার এটা এটা হচ্ছে আপনার লাইট কালার। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আছে যে আমি যে এই ফিল কালার দিয়ে যে হলুদ কালারটা করলাম, এটার এটার যে একটা স্ট্রোক আছে, অর্থাৎ আউটলাইন আছে, এই যে এই সাইডটা দেখেন, একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আমি যখন জুম করতেছি তখন দেখেন যে ইয়েলো কালার একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ফিল কালার। আর এই যে বাইরে যে ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, আপনারা যে এখানে দেখেন এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে আমার আউটলাইন। তো আমি চাইলেই এই আউটলাইনটা আমি কালারটা পরিবর্তন করতে পারবো। কিভাবে করতে পারবো? আমি আবার ওখানে ক্লিক করব, করে আমার স্ট্রোক নামে একটা অপশন আছে, তো আমি এই স্ট্রোকটাতে আমি ওই ব্ল্যাকের জায়গায় যে কোনো একটা কালার করতে পারবো। আমি চাচ্ছি যে এখানে একটা গোলাপি ধরনের একটা কালার দেই, তো আমি প্রথমে এটাকে ক্লিক করে এখানে ধরে, তখন আমি স্ট্রোকে এখানে ক্লিক করব, স্ট্রোকটা এখানে থাকে, আপনার যে স্ট্রোক ফিলের পাশে স্ট্রোকটা থাকে, তো এখানে ক্লিক করে আমি চাচ্ছি যে একটু গোলাপি কালার করব, তো আমি এখানে গোলাপি কালারটা করে দিলাম। তো এই সময় দেখবেন যে আমি জুম করার পরে এই ইয়েলোর পাশে যে কালারটা থাকে আউটলাইন, সেটা আমার হচ্ছে গোলাপি কালার হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম আমি যে হচ্ছে ইয়ে কালার, পিক্সেলের কথা বলছিলাম। সেটা দেখেন আমি যখন জুম করতেছি তখন আমার এখানে একটা পিক্সেলের মতো দেখা যাবে। দেখেন আমি একটু শেড করে দেই, দেখেন যে এখানে একটু দেখা যাবে যে এই যে একটা বর্গাকৃতির মতো আছে, আমি যখন জুম করলাম তখন এটা ফেটে গিয়ে এখানে হচ্ছে আপনার পিক্সেলের মতো দেখা যাচ্ছে। আর পিক্সেলের সব ধরনের কাজ এই ফটোশপে হয়ে থাকে, কিন্তু ভেক্টরের সবগুলো কাজ আমরা ইলাস্ট্রেটরে করে থাকি। আচ্ছা, এখন এই যে আমরা যখন অনেক সময় দেখি যে আউটলাইনটা আমি একটু বড় করে দিব, যেমন এখানে হলুদ কালারটা আছে কিন্তু আউটলাইনটা খুব চিকন করে দেওয়া আছে যে আপনার গোলাপি কালার, তো আমি চাচ্ছিলাম যে এই যে আমার স্ট্রোক বা আউটলাইনটা আমি আর একটু মোটা করব বা একটু বাড়াবো, তখন আমাকে কি করতে হবে? আবার আমি এখানে ক্লিক করব, এবং ক্লিক করে এখানে আমার যে পিক্সেল দেখেন, যেখানে 1 পিক্সেল লেখা আছে, সো এখানে 1 পিক্সেল থেকে ধরেন আমি এটা 2 করে দিব। তো এখানে আমি যখন 2 করে দিলাম তখন আমার এই যে আউটলাইন কালারটা, এই কালারটা হচ্ছে বৃদ্ধি পাবে, অর্থাৎ আউটলাইনটা বাড়বে। যখন আমি এখানে 5 করে দিব তখন এটা আমার আরো বাড়বে। যেহেতু এগুলো বেসিক বেসিক নলেজ, তো আপনারা যদি আবার বেসিক নলেজ যদি না পারেন তাহলে হচ্ছে গ্রাফিক ডিজাইনে ভালো করা যায় না। সো আমার এই জন্যই ফিল কালার, আউটলাইন, আবার স্ট্রোক এগুলো একটু দেখানো। এটা অনেকেই পারে, যেহেতু সহজ এগুলো অনেকেই পারে। আবার আরেকটা বিষয় আছে এখানে, আমি যদি এই ডান পাশে দেখবেন যে এরকম একটা জায়গা আছে আপনার, এটাকে বলা হয় হিস্টোরি। অর্থাৎ আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কি ধরনের কাজগুলো করলাম সেগুলোর হিস্টোরি আকার রূপে আমার সব ধরনের কাজ এখানে শো করবে। অর্থাৎ যেমন আমার সর্বশেষ কাজ করা হয়েছে একটা শেপের লেয়ার স্ট্রোক ইউজ করে, এবং একটু আগে আমার এমন ছিল। তো আমি যখন এখানে ক্লিক করতেছি দেখেন আমার এই ছবিটা পরিবর্তন হচ্ছে, এই ছবিটা পরিবর্তন হচ্ছে। বা এখানে যখন এটা আগে ছিল এরকম, বা তারপরে যখন আমি কাজ করছি লেয়ার নিয়ে এরকম হয়েছে।
তারপর এরকম হয়েছে, আবার চেঞ্জ হয়ে গেছে, সর্বশেষে এরকম ছিল। তো আমার হিস্টোরি গুলো সব আমার এই রিবনে থাকবে। দেখেন এই রিবনটাতে থাকবে এবং এটাকে বলা হয় হিস্টোরি। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয়, যে আমি যখন মুভ টুলে ক্লিক করে যখন আমি আমার এই অবজেক্টের উপরে ক্লিক করলাম, তখন এই যে এখানে একটা প্রপার্টিজ নামের একটা অপশন আছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন আমার সব ধরনের ইনফরমেশন এই প্রপার্টিজ এর ভিতরে থাকবে। অর্থাৎ আমার ফিল কালারটা এখন কোন কালারে আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। ফিল লেখা আছে, ফিল ইয়েলো। স্ট্রোক আমাদের কি রকম আছে, তারপর হচ্ছে আমার স্ট্রোকটা হচ্ছে কত পিক্সেলে আছে, অর্থাৎ কতটা প্রশস্তে আছে, সেটা আমার ফাইভ ফাইভ এখানে লেখা আছে। আবার আমার এই স্ট্রোকটা হচ্ছে কি রকম মডিউলে করা আছে। যেমন এটা হচ্ছে সোজা একটা রেখা দিয়ে করা আছে, আমরা যদি চাই যে এখানে একটু ডট 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 দিয়ে করবো, তখন আমাদের এরকম হবে। তখন আমরা এভাবে ডট ডট দিয়ে কোনো একটা ডিজাইন করতে পারছি। বা আমি এখানে আছে আমার স্ট্রোকটা আমি বিভিন্ন মডিউলে আমি এখানে সেট আপ করতে পারবো। বা আমার এখানে আমার যে এই ডিজাইনটা আছে, আমার এই শেষের দিকে যে আমি আমার, যেমন ধরেন আমি এটা একটু টেনে ধরে এরকম করলাম, শেপটাকে একটু চেঞ্জ করলাম। তো এখানে শেপটা চেঞ্জের একটা কি হলো, আমার প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই যে একটা দেখা যাচ্ছে, এটা একটা, আপনার এটা একটা, তারপর হচ্ছে আপনার এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমি শেপটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাঁজ করতে পারবো। কিরকম ভাঁজ করতে পারবো, আমি আবার এটা একটু সোজা করি বা আগের মতো করি। দেখেন, আচ্ছা আমি একটু এই ডিজাইনটা অন্য একটা ডিজাইনে করে, আচ্ছা এখানে এই যে চার প্রকারের যে একটা ডট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমি চাচ্ছিলাম যে আমি শুধুমাত্র এই অংশটুকু ভাঁজ করব। তো আমি আমার মাউসটা ড্র্যাগ করলাম বা মাউসটা ক্লিক করলাম এবং আমি কন্ট্রোল ধরলাম এখানে। আমরা আমি এখানে কন্ট্রোল ধরলাম। আচ্ছা, দেখেন আমি যখন ডাবল ক্লিক করতেছি এখানে, ডাবল ক্লিক যখন করতেছি তখন আমার শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটার ডান পাশের যেটা দ্বিতীয়টা, সেটা আমি নিয়ে কাজ করতে পারতেছে। তো দেখেন শুধুমাত্র এটাই শুধুমাত্র ইয়ে হলো। দাঁড়ান, আচ্ছা আমি এটা ক্লিক করে শুধুমাত্র ডান পাশেরটা একটু মোড়ায় দিছে। আবার আমি যদি চাই যে হচ্ছে আহ এই ডান পাশেরটা আবার ঠিক করে, আমি চাচ্ছি যে বাম পাশের একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে, শুধুমাত্র এই বাম পাশেরটা আমি করতে যাচ্ছি। তো আমার এই এতটুকু শুধুমাত্র কাজটা হলো। আবার আমি চাচ্ছি যে এটা বাদ দিয়ে আমি হচ্ছে সবগুলো সবগুলো একসাথে ইয়ে করতে চাই, তখন আমি এই পুরোটা ধরে বা এরকম একটা শেপে আমি আনতে পারছি। আবার চাচ্ছি যে আমি আমি আর একটু ইয়ের মতো আনবো, বৃত্তাকারে আনবো। তো এই বৃত্তাকার থেকে আমি সেই রেক্টেঙ্গলে যেতে পারবো, আবার রেক্টেঙ্গল থেকে আমি বৃত্তাকারে আসতে পারবো, আমি সেই অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। তো আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা আরেকটা বিষয় হলো, আমরা অনেক সময় দেখি যে কোন একটা ব্রাশ টুলের কাজ দেখি, যে যেমন আমি যদি কোন একটা ব্রাশ টুলের কাজ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা লাল কালারের কোন একটা ব্রাশ দিয়ে কোন একটা কাজ করতে চাই, তখন আমাকে সর্বপ্রথম আমাকে এই লেয়ার নিতে হবে। এই যে নিচ থেকে আমাকে একটা লেয়ার নিতে হবে, এই লেয়ার নিতে হবে। এই লেয়ার নিয়ে এই যে এই বাম পাশে দেখবেন একটা ব্রাশ টুল নামের একটা জায়গা আছে,
যে ব্রাশ টুল, সেটা দেখেন, এই যে এটাকে বলা হয় ব্রাশ টুল। তো এই ব্রাশ টুল দিয়ে আমরা যে কোনো একটা কালারের একটা রং করতে পারবো এই ব্যাকগ্রাউন্ডের উপরে। যেমন আমি যদি রেড কালার নেই, যেমন এটা দিয়ে আমি একটা ব্রাশ টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা কালার করতে পারলাম। এই বাম সাইডের দিকে আমার ব্রাশ টুল থাকে এবং আমার কালার থাকে হচ্ছে এই যে এই জায়গাটাতে। বা আমি হচ্ছে আপনার এটা গ্রিন কালারও করতে পারি। এই একই লেয়ারের উপরে আমি গ্রিন কালার করবো। ধরেন আমি এখানে হচ্ছে গ্রিন কালারটা করলাম, গ্রিন কালার করলাম। এখন এই যে গ্রিন কালারটা করলাম আমাকে তো মিশাইতে হবে। তো আমার এখানে ইরেজার ইরেজার নামে একটা টুল আছে, যেটাকে আমি ব্রাশ টুলের কাজগুলো আমি মুছতে পারবো। আচ্ছা, এই বাম পাশে দেখবেন ইরেজার টুল নামে একটা অপশন আছে। এটা হচ্ছে আমার ইরেজার টুল। আচ্ছা, এই ইরেজার টুলের কাজ হচ্ছে আমার এই ব্রাশ টুল দিয়ে আমি যেগুলো কাজগুলো করলাম সেগুলো মিশানো। যেমন আমি এভাবে মিশাইলাম। পরিপূর্ণভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যতগুলো ব্রাশ টুল দিয়ে কাজ করেছি সবগুলো আমি এভাবে মিশাইতে পারছি। আবার এই যে ডান পাশে দেখবেন যে আমাদের অনেক সময় শুধুমাত্র যে রেক্টেঙ্গুলার যে টুল থাকে তাও না, এটা আমাদের ইয়েও থাকে। রেক্টেঙ্গল টুল আছে আপনার হচ্ছে, দেখেন এখানে আপনার ইলিপস টুল আছে, আবার হচ্ছে ট্রায়াঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, লাইন টুল আছে। তো আমরা যেহেতু এটা দেখলাম, আমরা এখন দেখি হচ্ছে ট্রায়াঙ্গেল টুল। তো আমি এখানে ট্রায়াঙ্গেল টুলটা ক্লিক করলাম। ক্লিক করে আমাকে এখানে অবশ্যই একটা বিষয় যে আমাকে শিফট ধরে কাজ করতে হবে। শিফট ধরে যদি আমি না কাজ করি তাহলে আমার সেই শেপটা অ্যাকুরেট হবে না। যেমন আমি এখানে শিফট ধরলাম, ধরে, আচ্ছা সরি, শিফট ধরলাম ধরে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম এখানে। আচ্ছা, আমার একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো আমি আবার এটাকে আমি যদি কোনো কিছু করতে চাই, আমি যদি এখানে পরিবর্তন করতে চাই, স্ট্রোক দিতে চাই, বা হচ্ছে আমি যদি কালার করতে চাই, সবই আমাকে এই মুভ টুলে আগে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাকে এখানে ক্লিক করতে হবে, করে আমার এখান থেকে এই যে প্রপার্টিজ নামের যে অপশনটা আছে, এখানে আমি যখন ক্লিক করব তখন আমি এর মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আমার এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা একটা ফিল কালারে আছে, সেটা হচ্ছে গ্রিন, এবং একটা স্ট্রোকে আছে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক স্ট্রোকে আছে, এবং যেটার পিক্সেল হচ্ছে 1। তো আমি এটা যে কোনো সময় ফিল কালার থেকে, আমি ধরেন এটা এটা হচ্ছে সবুজ কালার থেকে আমি এটা নীল কালারে পরিবর্তন করতে পারবো। আবার আমি এখানে স্ট্রোকটা আমি আপনার হচ্ছে ধরেন এটা হলুদ কালার দিলাম। তো আমি এটা কখন বুঝবো? যখন আমি ধরেন এটা জুম করতেছে, যখন আমি জুম করলাম তখন দেখলাম যে আমার এটা ইয়া হলো। তো এখানে একটা জিনিস দেখেন যে আমি এটা জুম করতেছি কিন্তু আমার এরকম হয়ে গেছে। তো আমার এখানে ছবিটা অতটা সুন্দর নয়, বা রেজুলেশন অত বেশি নাই, বা স্ট্রোকটা নাই বললেই চলে, যার কারণে আমার ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার এখান থেকে ট্রায়াঙ্গেলের পরে পলিগন টুল দিয়ে আমি একটা আহ, অঙ্কন করতে পারবো। যেমন আমি এটা যখন শিফট ধরে যখন আমি এটা ড্র্যাগ করতেছি, তো এটা আমার হচ্ছে পলিগন টুল হলো। এই যে পলিগন টুলটা আছে, এটার ফিল কালার সবুজ। তো আমি এখানে ফিল কালারটা চেঞ্জ করতে পারবো, ম্যাজেন্টা কালারের মতো একটা দিলাম। বা আপনার এখান থেকে যে কোনো একটা কালার দেওয়া যাবে, হলুদ কালার দিতে পারবো। আচ্ছা, এতটুকু আর কি শেপের কাজ ছিল। তো বা আমরা এখন একটা কাজ করি, যেমন একটা একটা এডিটিং করি, যেহেতু এটা ফার্স্ট স্টেপে একটা দেখানো এমনিতেই কাজ, এটা পরবর্তী সময় আরো অ্যাডভান্স লেভেলের বুঝতে পারবেন, যারা ক্লাস করবেন তারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বুঝতে পারবেন। তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা কিছু নিতে।
ধরেন আমি চাচ্ছি একটা Apple। ধরেন একটা এমন একটা অ্যাপেল নিব যেটা স্পট আছে বা দাগ আছে, তো আমরা সেটা রিটাচিং করব সেটা। আচ্ছা, রিটাচিং এর জন্য আচ্ছা ধরেন আমি এটা নিলাম, এটা আমরা রিটাচ করব। এটা কি আছে? আচ্ছা, সাপোজ আমরা এটাই নেই, এটা একটা স্পট ওয়ালা আছে। এটা আমরা একটা ছবি ডাউনলোড করলাম। তো আমরা এই যে ফাইল থেকে আমরা কোনো একটা যদি ফাইল আমরা রিটাচ করতে চাই, তখন আমরা এই ফাইল অপশনে গিয়ে আমাদের এই নিউ থেকে, জুম করে দেখাই, নিউ থেকে নিচে যে ওপেন একটা অপশন আছে, এই ওপেনে ক্লিক করে আমাকে নিতে হবে। তো আমি চাচ্ছিলাম যে যেটা ডাউনলোড করলাম, অর্থাৎ আমার এই স্পট ওয়ালা একটা ছবি, তো আমি চাচ্ছি যে এই স্পট গুলো সরাতে। তো আমি আগেই বলছিলাম যে ফটোশপের মাধ্যমে ফটো ফটো রিটাচ করা যায়। তো দেখেন এখানে স্পট হিলিং বলতে একটা জিনিস আছে, যেমন এই যে এখানে হিলিং ব্রাশ টুল বলা হয়। এই ব্রাশ টুলের মাধ্যমে আমি কোন একটা চিত্রের কোন একটা ডার্ক স্পট বা কোনো একটা বিষয় থাকলে সেটা আমি রিমুভ করতে পারবো। তো সাপোজ আমি হচ্ছে এখানে ওই টুলটা নিছি, এই যে হিলিং ব্রাশ টুল যেটাকে বলে। তো এখানে আমি জুম করলাম, করে আমি এই যে, তো আপনারা দেখেন একটা জিনিস, যে আমি যখন থার্ড ব্র্যাকেটের একটা অপশন চাপছি, তখন দেখেন আমার এটা বড় হচ্ছে। আবার যখন আমি লেফটটা দিয়ে কাজ করতেছি, তখন আমার ছোট হচ্ছে। আচ্ছা, তো এটা জুম করে আমি চাচ্ছিলাম যে এই স্পট গুলো চেঞ্জ করতে। তো আমাকে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটা কপি করে নিতে হবে। আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করতে যদি চাই, তাহলে আমাকে লেয়ারটাকে টেনে ধরে আমার এখানে প্লাস বাটনে আনতে হবে। দেখেন আমি এখানে প্লাস বাটনে আনলাম। আচ্ছা, এখন আমরা আমাদের মাউসটা হিলিং ব্রাশ টুলে রাখলাম, এবং এখন আমরা এখানে ক্লিক করব। আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, এটা যেহেতু পিক্সেল কম, যার কারণে এটা মনে হয় হচ্ছে না। আচ্ছা, এটা আমাদের পিএনজি ফাইল, যার কারণে আমরা এটা হচ্ছে না। আমরা একটু ভালো ভালো ছবি নেই।
আচ্ছা, আমরা এখানে ওপেন করি, ওপেন করে একটা ছবি নেই। আচ্ছা, এটাই নিয়ে দেখি এটাই আবার হয় কিনা। আচ্ছা, আমরা এটা প্যাস্টুল দিয়েও করতে পারি, যেমন প্যাস্টুল এখানে একটা একটা টুল আছে, এখানে প্যাস্টুল। অর্থাৎ আমি চাচ্ছি যে আমি এই জায়গা থেকে এটা স্পটটাকে চেঞ্জ করব। যেমন এটাকে ধরলাম, ধরে আমি এখানে চেঞ্জ করলাম। তো অধিকাংশ হিলের যে কাজগুলো করা হয় সেগুলো আপনার প্যাস্টুল দিয়ে সবচেয়ে বেশি করা হয়। দেখেন যে আমি এই সবগুলো স্পটগুলো আমি এখানে সরাবো, কিসের মাধ্যমে সরাবো? এই যে প্যাস্টুলটা আছে, আমাদের যে প্যাস্টুল বলতে একটা অপশন আছে, এই প্যাচ টুলের মাধ্যমে আমরা এক জায়গার স্পট, যেমন যেখানে ভালো আছে, যে অংশটুকু ভালো আছে এবং সেই অংশটুকু সিলেক্ট করে আমরা স্পট স্পট যেগুলো আছে সেগুলো আমরা সরাবো ওখান থেকে। দেখেন, ধরেন আমি এখানে স্পট, এখানে আছে, এখানে স্পট আছে। সো আমরা এখান থেকে ভালো জায়গাতে ক্লিক করে নিয়ে গেলাম, বা একটু জুম করে নিই। তো আমরা এখানে প্যাস্টেলের মাধ্যমে ভালো ভালো জায়গা যেগুলো আছে ওগুলোতে আমরা, তো ফটো রিটাচিং এর ক্ষেত্রে আমরা এসব কাজগুলো করি ফটোশপের মাধ্যমে। তো এভাবে আমরা স্পট, কোন একটা জায়গার স্পট বা কোনো কিছু আমরা করতে পারি। তো এভাবে আর কি স্পট গুলো উঠানো সম্ভব, যেকে রিটাচিং বলা হয়। আচ্ছা, আবার আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ছবি যখন আমরা নিব, ধরেন কোন একটা মানুষের ছবি নিয়ে, এখন ধরেন আমরা একটা ছবি নেই, ধরেন আমরা এই ছবিটা নিব। ধরেন আমরা এই ছবিটা নিব। আচ্ছা, তো ফটোশপের যে বিষয়টা আছে, যে ফটোশপটা আসলে ফটো রিটাচিং এর কাজগুলোই বেশি করা হয়। আর আমরা যদি কোনো একটা প্রিন্ট মিডিয়াতে কোনো কিছু করতে চাই তখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করি। আমি চাচ্ছিলাম যে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের কিছুটা পরিবর্তন করা। তো আমি যদি এটার কালার কম্বিনেশনটা পরিবর্তন করতে চাই তাহলে আমাকে এখানে সর্বপ্রথম আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা স্মার্ট অবজেক্টে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? এই যে আমি সবকিছু এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটা পুরোপুরি একটা ছবিতে রূপান্তর করতে যাচ্ছি, এই জন্য এটাকে স্মার্ট একটা অবজেক্টে নিয়ে যেতে হবে। সো এখন দেখেন, আমি যখন স্মার্ট অবজেক্টে নিয়ে যাব তখন আমার ব্যাকগ্রাউন্ডকে রাইট ক্লিক করতে হবে প্রথমে, সর্বপ্রথম করে আমাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামের একটা অপশন আছে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। করে আমার এখানে ফিল্টার নামের একটা অপশন আছে, দেখেন উপরের রিবনে, ফিল্টার, ফিল্টার এবং এই যে একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টার, এখানে আমাকে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমার এই পুরো ছবিটা একটা চিত্রের মতো হয়ে গেছে এবং আমি এটা পরিবর্তন করতে চাচ্ছি। কিভাবে কি পরিবর্তন করব? ধরেন আমি এটার লাইটটা বাড়াইতে চাচ্ছি। ধরেন এই ছবির আমি লাইটটা বাড়াচ্ছি, দেখেন এদিকে একটু লাইটটা বাড়তেছে। আবার ধরেন আমি এটা একটু
হ্যাঁ, কন্ট্রাস্টটা একটু কমাই দিতে যাচ্ছে, আবার একটু হাইলাইটটা বাড়াতে যাচ্ছে। তো ফটো রিচার্জিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় এই ক্যামেরা র ফিল্টার ইউজ করে থাকি। ধরেন আমি শ্যাডোটা একটু কমাই দিতে যাচ্ছি, যে আমি আমার ফেসটাকে একটু গ্লো করবো কিন্তু শ্যাডোটাকে পিছনে রাখবো। আমার এই হোয়াইটটা এরা কাটতে যাচ্ছে, ব্ল্যাক। বা আমি টেম্পারেচারকে একটু আলাদা রকম করতে যাচ্ছি, আমি একটু ব্লুইশ টাইপের ইয়েতে নিয়ে যাবো। তো আমি চাচ্ছিলাম যে ওইরকম। তো দেখেন এখানে লাইট যে অপশনটা আছে, এখানে এক্সপোজার। এক্সপোজার বলতে আমার ফেসের উপর যতগুলো লাইট পড়ে, আমরা যখন কোনো একটা সিনের উপর দাঁড়াই থাকি বা কোনো সান থাকে, তখন আমরা যে কোনো ছবি যখন তুলি, তখন আমরা টোটালি যে সান থেকে যে আলোটা আসে বা আলো আসে, এটাকে বলা হয় এক্সপোজার। আবার যখন হাইলাইটের যে বিষয়টা আছে, যে আমরা যখন শ্যাডো বা হাইলাইট নিয়ে যখন কোনো একটা ছবি তুলি, তো হাইলাইটটা ওটা আর কি বৃদ্ধি পায় তখনই যখন হচ্ছে কোনো একটা ছবির হোয়াইট পোর্শনটা বেশি থাকে। আবার ধরুন শ্যাডো হচ্ছে আপনার ব্ল্যাক পোর্শনটা কোনো একটা কালার কম্বিনেশন মধ্যে আনার ক্ষেত্রে ব্ল্যাক শ্যাডোটা ইউজ করা হয়। আবার এখানে টেম্পারেচার আছে, তারপর তাপমাত্রা, অর্থাৎ যখন আপনি এটা কমাই দিবেন, মাইনাসে আনবেন, তখন আপনার এটা কমে যাবে বা নীলের মতো হয়ে যাবে। দেখেন, আবার ধরেন এখানে টিন্টের অপশনটা লাগে না বেশি, এটা পরিবর্তন করতে হয় না। এটা যখন কালার থিওরি শেখা যাবে তখন আর কি বুঝতে পারবেন। আবার এখানে ভিব্রেন্স নামের একটা জায়গা আছে, তো এটা আমার কালারটাকে বাড়ায়। আবার ধরেন এখানে স্যাচুরেশন বলতে একটা অপশন আছে, অর্থাৎ আমার সব ধরনের কালার কম্বিনেশন, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, প্রত্যেকটা কালারই আমার আরো প্রস্ফুটিত করে, আমরা এখানে বাড়ে। আবার ধরেন এখানে টেক্সচার আছে, অর্থাৎ আমি যখন চাচ্ছি যে আমার ফেসটাকে আমি গ্লো করব না, বাট একটু টেক্সচার অ্যাড করব, তখন আমি এটা মাইনাস করে বা নেগেটিভ জায়গায় নিয়ে যাবো, তখন আমার টেক্সচারটা অ্যাড হবে। আবার ধরেন আমি একটু ক্লিয়ারিটি করতে চাচ্ছি, বা একটু ক্লিয়ার করতে চাচ্ছি ছবিটা, এখন এখানে কিভাবে বুঝবেন না, যে এভাবে ইয়ে করলে বুঝতে পারবেন, যেহেতু ছবিটার রেজুলেশন অত ভালো না, এই জন্য ফেটে গেছে। তো আমি চাচ্ছি যে একটু ক্লিয়ার করতে। আচ্ছা, আবার ধরেন এখানে আমি একটু হাইলাইটটা বাড়াইতে চাচ্ছি। তো আমার এখানে ফেসের উপরে যে হাইলাইটটা আছে একটু বাড়লো, আবার আমি চাচ্ছি যে আমি একটু ফেসের উপর হাইলাইটটা থাকুক কিন্তু লাইটটাকে কমাইতে চাচ্ছি। তো আমি এখানে লাইটটাকে কমাই দিলাম, আবার চাচ্ছিলাম যে একটু ডার্ক পোর্শনটা একটু রাখি, ছবিটা ডার্ক হয়ে গেল। বা এখানে শ্যাডোটা একটু বাড়াই দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার এমনিতেই যে কালার কম্বিনেশন, যে হাইলাইট বা শ্যাডো বা ডার্কের কাজ, কিন্তু এখানে যে মেইন কাজ দেখেন, এখানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, অ্যাকুয়াস, ব্লুজ, পার্পলস, ম্যাজেন্ডাস, এগুলো সব যে অপশনগুলো আছে, এটাই আর কি মেইন র ফিল্টারের ক্ষেত্রে আর কি, ছবি রিটাচিং এর ক্ষেত্রে আর কি এটাই মেইন। ধরেন আমি এখানে এই ছবিটার ধরেন রেড পোর্শনটা একটু কম রাখবো, কারণ যেহেতু এই ছবিটা একটু সিচুয়েশনটা বেশি হয়ে গেছে। আর এখান থেকে হিউ আছে, হিউ আর স্যাচুরেশন। আগে স্যাচুরেশনটা আপনাদের বোঝা জরুরি, কারণ হিউটা বোঝা অতটা সহজ না। আগে স্যাচুরেশন না বুঝলে হিউটা বোঝা যায় না। স্যাচুরেশনটা কি? আমার যদি পিছনে যদি আমার ইয়েলো থাকে, ধরেন আমার এই যে ছবিটাকে আমি দেখতে পারতেছি, খালি চোখে দেখতে পারতেছি, তো এখানে দেখতেছি আমার সবুজ পোর্শনটা এই জায়গাতে আছে, এটা হচ্ছে আমার সবুজ পোর্শন। তো আমি এখানে যদি আমি গ্রিন গ্রিন স্যাচুরেশনটা বাড়াই, দেখবেন যে এটা আমার গ্রিনটা বাড়ছে। দেখেন বেড়ে গেছে, গ্রিনটা আমার আস্তে আস্তে এদিকে বেড়ে গেছে। আবার ধরেন আমি এখানে রিটাচিং এর ক্ষেত্রে আমি গ্রিনটাকে কমাই দিছি, তো আমার এখানে গ্রিনটা কমায় গেছে। দেখেন গ্রিন কিন্তু বা সবুজ কোনো কালার নাই। আবার ধরেন এখানে অ্যাকোয়াজ আছে, অ্যাকোয়াজটা আমি আরো কমাই দিলাম। অ্যাকোয়াজটা কি? যেটা আমরা একটু লাইম কালারের মতো, গ্রিনের কালার কিন্তু হচ্ছে একটু লাইট, হালকা গ্রিন যেটা বলে অ্যাকোয়াজ, সবই কমে গেল। তো আমি চাচ্ছিলাম যে একটু ভালো কালার করতে, অর্থাৎ গ্রিন কালার একটা কালার করতে। তো আমি এখানে গ্রিন কালারটা করলাম, বা একটু অ্যাকোয়াজটা বাড়াই দিলাম, আমার ছবিটা এমন হলো। আর ফেসের উপর যেহেতু একটু লাইট পড়ছে বা হচ্ছে একটু কালার পড়ছে, তো আমার এখানে অরেঞ্জ নামে একটা কালার কোড আছে, তো আমার এটা এটা একটু কমাই দিতে হবে। তখন আমার ফেসের উপরটা কালারটা থাকবে না, এটা হচ্ছে থাকবে না, যখন আমি অরেঞ্জটা একটু কমাই দিচ্ছি।
আবার চাচ্ছিলাম যে আমি একটু ইয়েলো কালারটা একটু করি। তো আমার এখানে ইয়েলো কালারটা কোন পাশে আছে? ইয়েলো কালারটা আমার বাম দিকের সাইডের দিকে কিছুটা আছে, আবার এই এই সাইডের দিকে কিছুটা আছে। তো আমি এখানে ইয়েলোটা একটু বাড়াই দিলাম। দেখেন আপনার বাম সাইডের দিকে ইয়েলো কালারটা একটু বাড়ছে। আবার এই সাইডের দিকে একটু ইয়েলো কালার ছিল, ওটা বাড়ছে। আবার ধরেন এখন ব্লু কালার। এখন আমার ব্লু কালারটা কই আছে? এই যে এই পোর্শনের মধ্যে একটু দেখা যাচ্ছে যে ব্লু কালারের মতো আছে। তো আমি আমার এই যে এই সাইডের দিকে ব্লু কালার, এটা আমার বাড়তেছে কালারটা। আচ্ছা, আবার এখানে একটা বিষয় আছে যে এই ছবিটা দেখা যাচ্ছে একটু শার্পেন টাইপের হয়েছে, বা একটু বেশি শার্প শার্প লাগতেছে। তো আমি চাচ্ছিলাম যে একটু একটু এটার একটু নয়েজ রিডাকশনটা করতে চাচ্ছি। তো আমি এই ছবিটা দেখেন একটু পরেই এতটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন ক্লিয়ার হয়ে যাবে? এখানে নয়েজ রিডাকশন বলতে একটা অপশন আছে, দেখেন। এই যে ডিটেইলের একটা অপশন আছে এখানে, একটা শার্পেনিং, নয়েজ রিডাকশন এবং কালার নয়েজ রিডাকশন। এই শার্প করলে আমার একটু ছবিটা একটু আর ধারালো টাইপের হবে। এবং এই নয়েজ রিডাকশন যখন করব তখন আমার কোনো নয়েজ থাকবে না, বা এই পিক্সেল গুলো একটু ঘষা মাজা হবে। যেমন এই যে আমি যখন নয়েজ রিডাকশনে ক্লিক করতেছি দেখেন, তখন আমার এই অপশনটাতে ছবিটা কেমন হলো। প্রথমে ছিল এরকম, নয়েজ রিডাকশন দেওয়ার আগেই বা জিরো পোর্শনে ছিল আমার এরকম। যখন আমি এটা চেঞ্জ করলাম বা একটু বেশি করে দিলাম বা 46 দিলাম, তখন দেখেন আমার নয়েজ রিডাকশনটা কমে গেছে। আমার এই জায়গাটা দেখেন কমে গেছে, এই জায়গাটুকু আর অতটা শার্পেন নাই, বা পিক্সেল গুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে ডিটেইলের মধ্যে একটু শার্পেনটা বাড়াই, একটু নয়েজ একটু বাড়াই দিই। বাড়াই দিয়ে কালার নয়েজ রিডাকশনটা একটু বাড়াই দিই। তো দেখেন ছবিটা একটু একটু অন্যরকম হয়ে গেল। আমি যখন এটা এডিটিং করলাম, আগের ছবি যেরকম ছিল বা এখন আমি কিছুটা পরিবর্তন করে ছবিটা একটু অন্যরকম তৈরি করলাম, অর্থাৎ একটু রিটাচ রিটাচ করলাম। আবার এখানে দেখেন ভিগনিটি বলতে একটা জায়গা আছে। এই ভিগনিটিটা কি জিনিস? এই যে ভিগনিটি, এটা যদি আমি অ্যাপ্লাই করি, যদি আমি নেগেটিভ জায়গায় নিয়ে যাই, তখন আচ্ছা অল্প একটু তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরো কিছু কাজ, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনার হচ্ছে যেগুলো বিষয়গুলো থাকে, ধরেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফান্ডামেন্টাল গুলো আছে, আমরা সেসব সম্পর্কে জানবো। তো টিল দেন আপনারা সেই ক্লাসের জন্য থাকবেন আশা করি। তো এতটুকু আজকে ক্লাসের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।